হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি। খুব ইজিলি কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর ব্যাচেলারদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি। তাই জন্য আজ আমি আপনাদের এটা দেখিয়ে দেবো। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে কিন্তু বেশি ঝামেলা করতে হবে না। আমি 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তাও আমি খুবই অল্প পরিমাণে হলুদ এখানে দিয়ে নিচ্ছি। তার সাথে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু স্কিপ করবেন না, এটা একটু বেশি পরিমাণে দেবেন, তাতে কিন্তু স্বাদটা ভালো হবে ম্যারিনেট করে রাখার জন্য। তার সাথে আমি দিয়ে নিচ্ছি একটা হাফ পাতি লেবু। এখানে যেহেতু মাংসের পরিমাণটা কম আছে, তাই একটা হাফ পাতি লেবু দিলেই আমার এখানে হয়ে যাচ্ছে। তাই আমি পুরোপুরি পাতিলেবুর রসটা চিপে এই মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। তারপরে আমি খুব ভালো করে মাংসটাকে এই সব কিছুর সাথে মেখে ম্যারিনেট করে প্রায় 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে এভাবেই রেখে দেবো। দেখুন, আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে রাখছি প্রায় 45 মিনিটের জন্য। আপনারা যদি সময় বেশি থাকে আরও বেশি সময়ের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংস যদি বেশি সময় ম্যারিনেট করে রাখা হয় তাহলে এটার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তাই এই জন্য এটাকে অবশ্যই বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তেলের পরিমাণটা আমি প্রথমে একটু বেশিই দিচ্ছি। যদি পরে প্রয়োজন হয় তাহলে আমি আরও তেল দেব, নাহলে কিন্তু এটাতেই আমি পুরো রান্নাটা করে নেব। তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দুটো আলুকে আমি কেটে নিয়েছিলাম, সেই আলু দুটোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য। আলুগুলোকে কিন্তু আমি খুব লাল লাল করে এখানে ভাজবো না, আমি হালকা হালকা করে ভেজে এটাকে তুলে রাখবো। আর যেহেতু আমি আলুতে কোনো কিছু মাখিয়ে রাখিনি, তাই আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে আমি একবার মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোপুরি তেলটা আলুর গায়ে লেগে গেলে তারপরে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ আর খুবই অল্প পরিমাণে হলুদ এর মধ্যে দিয়ে নেব, যাতে আলুটা ভাজার সময় আলুতেও কিছুটা নুন ধরে এবং তাতে একটু হালকা রং আসে। তাই আমি এটা দিয়ে আবারও এই নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে মিশিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ ভাজার জন্য এভাবেই রেখে দেবো কম আঁচে। আমি কিন্তু আলুটাকে ভাজার সময় কখনোই হাই ফ্লেমে ভাজবো না, তাতে কিন্তু এটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুবই কম আঁচে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। দেখুন, আমি এটাকে ভাজতে দিয়ে দিলাম প্রায় 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পরে দেখুন আলুটা হালকা হালকা লালচে ভাব আসতে শুরু করেছে। এবার কিন্তু আমি আলুটাকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি। অনেকেই কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নেয়, কিন্তু সেটা সব সময় সব রান্নার ক্ষেত্রে হয় না। তাই জন্য এখানে কিন্তু একটু কম করেই আপনি ভাজবেন। তাই জন্য আমি এটাকে হালকাভাবে ভেজেছি। এবার আমি এটা তুলে রেখে দিচ্ছি। এখানে যতটা কড়াইতে তেল আছে সেই তেলেই কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে। প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে নিলাম দুটো তেজপাতা। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর হালকা একটা গন্ধ বেরোলে আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি। পেঁয়াজ দুটো কিন্তু একটু বড় মাপের ছিল, সেই জন্য আমি বড় মাপের পেঁয়াজের জন্য দুটো পেঁয়াজ নিয়েছি। যদি ছোট হয় তাহলে কিন্তু অবশ্যই 3টে পেঁয়াজ নিতে হবে। দুটো পেঁয়াজকে কেটে আমি এখানে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে হালকা হাতে এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে আমাকে কিন্তু এটা রেখে দিতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। বেশ কিছুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু আমি বাকি রান্নাটা করতে পারবো। এই সময় অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব মাংসের জন্য। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ, তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা দারচিনি, তার সাথে 4টে গোলমরিচ, এখানে নিয়ে নিয়েছি রসুন, রসুনগুলো কিন্তু বেশি পরিমাণেটা বেশি, আদা, 8টা লঙ্কা আর 4টে লবঙ্গ। এগুলোকে কিন্তু আমি একসাথে পেস্ট করে নেব। অন্যদিকে দেখুন আমার পেঁয়াজটাও বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি মশলাটাকেও পেস্ট করে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম।
তারপরে যে মশলাগুলো দরকার সেগুলো আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, প্রয়োজন হলে পরে আমি আরও লবণের ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চের গুঁড়ো প্রায় 1.5 চামচের মতো। যদি আপনারা গুঁড়ো লঙ্কা খান তাহলে এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই বাটায় ব্যবহার করেছি, তাই আমি এখানে আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পুরো পেস্টটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো পেস্টটা দিয়ে এবার কিন্তু আমাকে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটা। আমি এবার দেখুন মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরো মশলাটা মিশছে আমাকে কিন্তু এটা এইভাবেই নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার মশলাটা খুব ভালো করে মিশে গেছে। এবার যে বাটিটার মধ্যে আমি মশলা করেছিলাম তার মধ্যে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটাও কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। এখানে জলটা না দিলে অনেক সময় মশলা কষানোর সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুবই সামান্য পরিমাণে জল আপনারা এখানে দিতে পারেন, কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করবেন না। এবার আমি মশলাটা ভালো করে কষার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো। দেখুন ঢাকনা সরানোর ফলে মশলাটা কিন্তু কত সুন্দর কষে গেছে, পুরোপুরি কিন্তু এর থেকে তেল ছেড়ে দিয়েছে, এটার রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার একটা গোটা টমেটোকে আমি লম্বাভাবে কেটে নিয়েছি, সেই টমেটোটাকে কিন্তু পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, আমি এখানে কিন্তু গোটাভাবেই কেটে এটাকে ব্যবহার করছি, আপনারা প্রয়োজন অনুসারে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আমি এবার টমেটোটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষতে দিলাম। দেখুন আমার টমেটোটা মশলার সাথে খুব ভালো করে কষে গেছে। আমি এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু এখানে আমাকে পুরোপুরি চিকেনটা দিয়ে নিতে হবে। দেখুন এবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। পুরো মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মাংসটাকেও আমাকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, তার জন্য মাংসটাকে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পুরোপুরি মাংসটা মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরোপুরি মশলার সাথে মাংসটা মিশে যায়, তবেই কিন্তু এটা খুব ভালো মতো মশলার সাথে কষা হবে। এবং আমি কিন্তু এইটা অবশ্যই ঢেকে করব, কারণ এই রেসিপিটা কিন্তু পুরোপুরি কম আঁচে রান্না করতে হবে, কখনোই কিন্তু ফ্লেম বাড়িয়ে এটা করবেন না। আমি তাই জন্য পুরো রান্নাটাই কিভাবে কম আঁচে করতে হবে সেটাই আপনাদের আজকে দেখিয়ে দেব। দেখুন আমার মাংসটা খুব ভালো মতো মশলার সাথে মিশে গেছে। এবার কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একদম কম আঁচে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এভাবেই রেখে দিলাম। এবার আমার 3 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু মাংসের সাথে পুরোপুরি কষে গেছে এবং মাংসটা কত সুন্দর একটা রং ধরতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু হালকা হাতে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু পুরো টাইমেই কমানো ছিল, আমি কিন্তু কখনোই বাড়িয়ে এটা করব না, একদমই লো ফ্লেমে আমি এটা করেছি। এবার আমি মাংসটাকে খুব ভালো করে একবার মশলার সাথে আবারও নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটা পুরোপুরি এর মধ্যে দিয়ে নেব, কারণ আমি কিন্তু বলেছিলাম যে আলুটা আমি এখানে বেশি ভাজবো না, আলুটা কিন্তু আমি এই মশলার সাথেই কষাবো, যাতে আলুর স্বাদটাও খুবই ভালো হয় মশলার সাথে মিশে গিয়ে। তাই জন্য এবার আমি আলুটা দিয়ে আলুটাকেও মাংসের সাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো মশলাটা মাংসের সাথে আলুতেও লেগে যায়। তাই জন্য আমি আবারও নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু আমি পুরোটা একসাথে করে ঢেকে দেব, যাতে আলুটা আর মাংসটা একসাথে মশলার সাথে কষে সিদ্ধ হতে থাকে। তাই জন্য আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। প্রায় 4 মিনিটের জন্য আমি এভাবেই রেখে দিলাম কম আঁচে। দেখুন 4 মিনিট পরে আমি যখন ফিরে এসেছি ঢাকনা তুলে, তখন কিন্তু আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটা কিন্তু আরও সুন্দরভাবে এই মশলার সাথে সিদ্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি এখানে পুরো রান্নাটা করব। এই রান্নাটা কিন্তু কখনোই হাই ফ্লেমে বা জলের বেশি পরিমাণ ব্যবহার করে করা যাবে না। আমি কিন্তু আবারও নাড়াচাড়া করে আরও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে এভাবেই ঢেকে দিচ্ছি।
4 মিনিট পরে দেখুন আমি যখন ঢাকনা তুলছি তখন কিন্তু আলুটাও বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু রান্নাটা করলে পরে এর স্বাদ কিন্তু খুবই ভালো হবে। তাতে কিন্তু আপনার মশলার সাথে সব কিছু এত সুন্দরভাবে মিশে যাবে যে খেতে কিন্তু খুবই ভালো হবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নেব। জলের পরিমাণ এখানে বেশি প্রয়োজন নেই, কারণ আমার আলু এবং মাংস দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশ কিছুটা পরিমাণে জল এখানে ব্যবহার করছি। যদি আপনারা ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে জলের ব্যবহারটা একটু বেশি করতে পারেন, না হলে কিন্তু খুব বেশি জল লাগবে না সিদ্ধ করার জন্য। তাই আমি প্রায় 1 গ্লাসের মতো জল এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে সব কিছুকে জলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো মশলাটা জলের মধ্যে মেখে যায় এবং মাংস আলুটাও ভালো করে এর মধ্যে মেখে যায়। এবার আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় 3 থেকে 4 মিনিট রেখে দিলাম আরও কম আছে। দেখুন 3 মিনিট পরে আমার কিন্তু এটা খুব ভালো করে ফুটে উঠেছে এবং পুরোপুরি এটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমার সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর হাফ মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া করে এভাবেই রেখে দেব কম আঁচে, যাতে পুরো ধনেপাতাটাই মশলার সাথে এবং ঝোলের সাথে মিশে যায়। তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নেব। আমার কিন্তু রেসিপিটা রেডি। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন।